সিক্স সেমিস্টার হিস্ট্রি জেনারেল বা পাশে তোমরা যারা পড়ছো অর্থাৎ এমডিসি কোর্সে তোমাদের যে CC8 পেপারটি রয়েছে আধুনিক ভারতের ইতিহাস, এই পেপার থেকে একটি ইম্পর্টেন্ট প্রশ্ন সম্পদের বহির্গমন বা সম্পদের নির্গমন এ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনার পরের 20 নম্বরের অ্যান্সার আমি অন স্ক্রিনে তোমাদের সামনে তুলে ধরবো। দেখো, সম্পদের নির্গমন অর্থাৎ সম্পদ বাংলাদেশ থেকে ইংল্যান্ডে চলে গিয়েছিল একটা ড্রেনের ভিতর দিয়ে, অর্থাৎ ড্রেন অফ ওয়েলথ যে থিওরি এখানে দাদাভাই নওরোজি দিয়েছেন, অর্থাৎ সম্পদ একটি ড্রেনের মধ্যে বা একটা নালার ভিতর দিয়ে ইংল্যান্ডে কিন্তু চলে যায়, যাকে আমরা বলছি ড্রেন অফ ওয়েলথ। এই তত্ত্বটা নিয়েই আমরা এখন বিস্তারিত আলোচনা করব। পলাশির যুদ্ধের পর এবং যে দেওয়ানি লাভ করে ইংরেজরা, মানে পলাশি, বক্সার এবং দেওয়ানি লাভ, এই তিনটি ঘটনার পর ইংরেজরা বাংলাদেশে তারা অর্থনৈতিক আধিপত্য স্থাপন করে এবং বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে অর্থ তারা ইংল্যান্ডে পাচার করতে থাকে। এই বাংলাদেশ থেকে ইংল্যান্ডে এই অর্থ চলে যাওয়াটাকে বলা হচ্ছে ড্রেন অফ ওয়েলথ বা সম্পদের নির্গমন বা সম্পদের বহির্গমন। এখানে ব্রুকস অ্যাডামস তিনি বলছেন যে পলাশির যুদ্ধের পর যে সম্পদ লুট করেছিল ইংরেজরা তাকে তিনি বলছেন পলাশির লুণ্ঠন, এবং এই পলাশির লুণ্ঠনেরই আরেক নাম হচ্ছে সম্পদের বহির্গমন বা সম্পদের নির্গমন। যদিও অধ্যাপক অম্লান দত্ত এই সম্পদের নির্গমন কথাটাকে ব্যবহার করেছেন অপহার হিসেবে, ইকোনমিক্যাল যে ড্রেন এই থিওরিতে তিনি এটাকে বলেছেন অপহার, অর্থাৎ সম্পদের অপহার, সম্পদ লুণ্ঠন। এখন ইংরেজরা কিভাবে এই সম্পদ লুট করেছিল তার কিন্তু দুটি ধারা ছিল। একটি ধারা হচ্ছে যে বেসরকারি যে সমস্ত ইংরেজ কর্মচারীরা ছিল তারা স্বনামে বেনামে বিভিন্ন কন্ট্রাক্ট বা চুক্তির মাধ্যমে তারা সম্পদ লুট করে, যেমন বাঁধ তৈরি করা, রাস্তা নির্মাণ করা, সেনাবাহিনীর পোশাক সাপ্লাই দেওয়া, জুতো তৈরি করা, খাদ্য সাপ্লাই দেওয়া, এরকম সরকারি কন্ট্রাক্টরের মাধ্যমে বা কন্ট্রাক্টের মাধ্যমে এই ইংরেজ কর্মচারীরা স্বনামে বেনামে প্রচুর অর্থ উপার্জন করে। রবার্ট ক্লাইভের সহযোগী হিসেবে অনেকে ভারতবর্ষে এসেছিলেন, যেমন সাইক্স, রেইক্স এবং জন সুলিভ্যান, এরকম বিভিন্ন ব্যক্তি যারা কপর্দকহীন অবস্থায় ভারতবর্ষে আসেন এবং ভারতবর্ষ থেকে লক্ষ লক্ষ টাকা নিয়ে তারা ইংল্যান্ডে ফিরে যান এবং ইংল্যান্ডে ফিরে গিয়ে তারা সেখানে নবাবের মতো দিন যাপন করতে থাকেন এবং উপাধিও নেন ভারতীয় নবাব, ইন্ডিয়ান নবাব। এই কারণে কার্ল মার্কস বলছেন যে এই সমস্ত কর্মচারীরা ছিল ধূর্ত এবং এরা অ্যালকেমিস্টদের মতো শূন্য থেকে সোনা তৈরি করতে পারতেন। অ্যালকেমিস্টরা কৃত্রিম উপায় সোনা বানাতেন, তা তাদের সাথে তুলনা করেছেন কার্ল মার্কস এই সমস্ত কর্মচারীদের। তাই এই বেনামে স্বনামে বেনামে বিভিন্ন কন্ট্রাক্টরের মাধ্যমে এই ইংরেজ কর্মচারীরা প্রচুর অর্থ উপার্জন করেছিল। আর অর্থ উপার্জন হয়েছিল যে পলাশির যুদ্ধের পর ইংরেজ কর্মচারীরা বিভিন্নভাবে সম্পদ লুট করে, বিশেষ করে তারা উৎকোষ, ঘুষ, উপঢৌকন এই সমস্ত বাবদ তারা প্রচুর অর্থ উপার্জন করে। কয়েকটি উদাহরণ দিলে জিনিসটা পরিষ্কার হবে। পলাশির যুদ্ধের পর মির্জাফরকে হটিয়ে, মানে সিরাজদৌল্লাকে হটিয়ে মির্জাফরকে সিংহাসনে বসানো হয়। আর মির্জাফর এই কারণে ইংরেজ যে সমস্ত কোম্পানি কর্মচারীরা ছিল তাদেরকে কয়েক কোটি টাকা, প্রায় 3 কোটি টাকা তাদেরকে কিন্তু উপহার হিসেবে দিয়েছিলেন। রবার্ট ক্লাইভ নিজেই পেয়েছিলেন প্রায় 37 লক্ষ টাকার মতো এবং একটা 30,000 পাউন্ডের একটা জমিদার। এরপরে মীর জাফরের পরে মীর কাসিম সিংহাসনে বসেন। তা মীর কাসিমকে সিংহাসনে বসানোর জন্য বাংলার গভর্নর জেনারেল ছিলেন ভ্যান্সিটাট, তিনিও প্রায় 70 লক্ষ টাকা পান। এরপরে বাংলাদেশে যখন দেওয়ানি লাভ হয়, ইংরেজরা দেওয়ানি লাভ করে, তখন রাজস্ব আদায় করার জন্য নায়েব দেওয়ান হিসেবে রেজা খাঁকে নিয়োগ করা হয়। রেজা খাঁ ইংরেজ কর্মচারীদেরকে 5 লক্ষ টাকা ঘুষ দেন। পরবর্তীকালে আমরা জানি যে নজমউদ্দৌলাকে সিংহাসনে বসানো হয় বক্সার যুদ্ধের পর। সেই নজমউদ্দৌলা সিংহাসনে বসে ইংরেজদেরকে কিন্তু প্রচুর অর্থ উপহার হিসাবে, উপঢৌকন হিসাবে, উৎকোচ হিসাবে দিয়েছিলেন। তো এই যে এত এত টাকা, এই টাকা সব কিন্তু ইংল্যান্ডে পার করে দেওয়া হয়, ইংল্যান্ডকে পাচার করে দেওয়া হয়। এই যে ইংল্যান্ডে বাংলাদেশ থেকে টাকা চলে যাচ্ছে, প্রচুর পরিমাণে টাকা, এই টাকা চলে যাওয়াকে আমরা বলছি সম্পদের বহির্গমন বা সম্পদের নির্গমন। দেখো, এখানে বাংলাদেশের দেশকে অনেকে টাকার গাছের সাথে তুলনা করেছেন। বলা হচ্ছে প্যাগোডা ট্রি। বাংলাদেশ একটা প্যাগোডা ট্রি বা টাকার গাছ, যার নাড়া দিলেই সেখান থেকে টাকা পাওয়া যায়।
পার্সিভাল স্পিয়ার তিনি বলছেন যে এই পলাশির যুদ্ধের পরবর্তীকালের যে অধ্যায়, ইংরেজ শাসনের যে অধ্যায়, সেটা ছিল প্রকাশ্য নির্লজ্জ লুণ্ঠনের যুগ। এই যুগে ইংরেজ কর্মচারীরা নির্লজ্জভাবে টাকা লুট করেছে। এই জন্য রবার্ট ক্লাইভ একসময় বলেছিলেন যে হাতে একেবারে সময় নেই, চারিদিকে টাকা, এখন শুধু টাকা লুণ্ঠন করার সময়, এখন কথা বলার সময় নয়। এমনও উক্তি কিন্তু রবার্ট ক্লাইভ বলে গেছেন। এবং বাংলাদেশ এমন একটা ক্ষেত্র যেখান থেকে প্রচুর টাকা বিভিন্ন দিক থেকে কিন্তু উপার্জন করা যায়, এবং ইংরেজ কর্মচারীরা তাই করেছিলেন। তাই এইভাবে মানে দুটি পদ্ধতিতে, এক হচ্ছে সরকারিভাবে বিভিন্ন যে রাজস্ব আদায়, ব্যবসা বাণিজ্য এবং উৎকোচ গ্রহণ, এগুলোর ভিতর দিয়ে সম্পদ লুট হয়। আবার বেসরকারি ইংরেজ কর্মচারীরা বিভিন্ন কন্ট্রাক্টের মাধ্যমে তারাও কিন্তু প্রচুর অর্থ উপার্জন করেছিল। এবং এই অর্থ উপার্জন করে ইংল্যান্ডে কিভাবে পাঠাতো? তারা বিল অফ এক্সচেঞ্জের মাধ্যমে তারা ইংল্যান্ডে এই টাকা পাঠিয়ে দিত। এছাড়া এদেশ থেকে হিরে জহরাত এগুলো কিনে সেই হিরে জহরাত বা মূল্যবান পাথর তারা ইংল্যান্ডে পাঠিয়ে দিত। এবং এই যে ইংল্যান্ড ভারত থেকে বা বাংলাদেশ থেকে টাকা ইংল্যান্ডে পাঠানো হবে, তার জন্য এজেন্সি হাউসগুলো তৈরি করা হয়, যাকে আমরা এখন বলি হুন্ডি ব্যবস্থা। সেই হুন্ডি ব্যবস্থার মাধ্যমে এজেন্সি হাউসগুলির হাত ধরে বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে অর্থ ইংল্যান্ডে কিন্তু পাচার হতে থাকে একতরফাভাবে। সেই অর্থের সামান্য উপকার ভারতবাসী বা বাঙালি বা বাংলা কেউই পায়নি। একতরফাভাবে বাংলাদেশ থেকে টাকা চলে গেছে। এর ফলে কি হয়েছে? বাংলাদেশ দুঃখের সমুদ্রে নিমজ্জিত হয়েছে। এবং ভারতে আজ যে দারিদ্রতা, তার মূলে ছিল এই সম্পদের বহির্গমন। এছাড়া ইংরেজরা এদেশে যে ব্যবসা বাণিজ্য করতেন, তার জন্য ইংল্যান্ড থেকে সোনা রূপা এগুলো আনতেন, এনে সেগুলো এদেশে মুদ্রায় কনভার্ট করে সেই টাকা দিয়ে তারা ব্যবসা বাণিজ্য করতেন। এই যে সোনা রূপা আমদানি করা হতো ইংল্যান্ড থেকে ভারতবর্ষে, একে বলা হয় বুলিয়ন। এই বুলিয়ন আমদানি বন্ধ করে দেয় ইংরেজরা। দেওয়ানি লাভের পর এদেশের যে রাজস্ব, সেই রাজস্ব থেকেই তারা এদেশের জিনিসপত্র কিনতে থাকে এবং সেই জিনিসপত্র তারা নিজেদের দেশে গিয়ে বিক্রি করে। অর্থাৎ আগে এদেশের ব্যবসা করার জন্য যে টাকা তারা ইংল্যান্ড থেকে নিয়ে আসতো, সেই টাকা আনাটা বন্ধ হয়ে যায় এবং এদেশের টাকা দিয়েই এদেশে ব্যবসা বাণিজ্য করতে থাকে। অর্থাৎ ইনভেস্টমেন্টের ক্ষেত্রেও কিন্তু আগের নীতি থেকে তারা সরে আসছে এবং এদেশের টাকাই দিয়ে তারা ব্যবসা বাণিজ্য করছে। ফলে ভারতের থেকে, বাংলাদেশ থেকে একটা প্রচুর পরিমাণ অর্থ বিদেশে পাচার হয়ে যাচ্ছে ইনভেস্টমেন্টের ভিতর দিয়ে। এছাড়া ইংরেজ কর্মচারীরা চীন দেশেও কিন্তু ব্যবসা করতেন। চীনে তারা আফিম সাপ্লাই দিতেন। এই আফিম ক্রয় করা হতো কিন্তু ভারতীয় টাকা দিয়ে বাংলাদেশের রাজস্ব থেকে। আবার ভারতবর্ষে যে ইংরেজরা সাম্রাজ্য বিস্তার করেছিল, বিভিন্ন যুদ্ধ করেছিল বিভিন্ন জায়গায়, সেই যুদ্ধের খরচ কিন্তু বাংলার রাজস্ব থেকেই দেওয়া হতো বা পাঠানো হতো। যেমন আমরা বলতে পারি ইঙ্গো মারাঠা যুদ্ধ, ইঙ্গো মহীশূর যুদ্ধ, ইঙ্গো পাঞ্জাব যুদ্ধ, ইঙ্গো শিখ যুদ্ধ, এই সমস্ত যুদ্ধের যে ব্যয়, সেই ব্যয় বহন করা হতো বাংলার রাজস্ব থেকে। এছাড়া মাদ্রাজ প্রেসিডেন্সি, বোম্বাই প্রেসিডেন্সির যে খরচ, সেটাও কিন্তু বাংলার রাজস্ব থেকে মেটানো হতো। ইংল্যান্ডে যে কোম্পানির শেয়ার হোল্ডাররা ছিল, তাদের যে লাভ্যাংশ, সেটা বাংলার রাজস্ব থেকে পাঠানো হতো। আবার ইংল্যান্ডে যে কোম্পানির ভারতীয় যে অফিস আছে, সেই অফিসের যাবতীয় ব্যয় বাংলা থেকে কিন্তু পাঠানো হতো। এর বিনিময়ে বাংলা কিছুই পেত না। বাংলা থেকে এই একতরফাভাবে সম্পদ চলে যাওয়া, বিভিন্নভাবে, বিভিন্ন পদ্ধতিতে, বিভিন্ন অ্যাঙ্গেলে কিন্তু এই টাকা পয়সা ইংল্যান্ডে চলে গেছে এবং এই চলে যাওয়াটাকে বলা হচ্ছে সম্পদের বহির্গমন। দাদাভাই নৌরুজি তার দ্য পভার্টি ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া গ্রন্থে এবং রমেশচন্দ্র দত্ত তার ইকোনমিক্যাল হিস্ট্রি অফ ইন্ডিয়া গ্রন্থে এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন। এবার প্রশ্ন হচ্ছে যে নির্গমনের পরিমাণটা কত? দেখো, নির্গমনের পরিমাণ এক একজন গবেষক এক এক রকম বলেছেন। যেমন যোগেশচন্দ্র সিংহ বলেছেন প্রায় 38 কোটি পাউন্ড ভারত থেকে কিন্তু বেরিয়ে গিয়েছিল। আবার জন সুলিভ্যান তিনি বলছেন যে বছরে 5 কোটি টাকা ভারত থেকে কিন্তু বেরিয়ে গিয়েছিল। এরকম বিভিন্ন ব্যক্তি বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন হিসাব দিয়েছেন। রমেশচন্দ্র মজুমদার এবং গ্রান্ট ও টেম্পারলি, এরকম বিভিন্ন ঐতিহাসিক তারা এক একটা সমীক্ষার ভিতর দিয়ে, জন মার্শাল একটা সমীক্ষার ভিতর দিয়ে তারা বিভিন্ন অ্যামাউন্টের কথা বলেছেন। এক একজন এক এক রকম
পরিমাণের কথা বলেছে। তার কত পরিমাণ যে অর্থ চলে গিয়েছিল তার সঠিক হিসাব পাওয়া যায় না। এটুকু বলা যায় যে প্রচুর পরিমাণে অর্থ বাংলাদেশ থেকে ইংল্যান্ডে চলে যায়, ফলে বাংলাদেশ দুঃখের সমুদ্রে নিমজ্জিত হয়, বাংলাদেশ দরিদ্র হয়ে পড়ে এবং মানুষের দুঃখ দুর্দশার মূলেই ছিল এই সম্পদের বহির্গমন। এখন এই সম্পদের বহির্গমনের ফলে কি হয়, ইংল্যান্ডে এই টাকা গিয়ে সেখানে শিল্প বিপ্লব হয়। ইংল্যান্ডে যে শিল্প বিপ্লব হয়েছিল আমরা জানি, তার যে অর্থ, তার যে ফান্ড, সেই ফান্ড কিন্তু গিয়েছিল এই বাংলাদেশ থেকে। তাই সম্পদের নির্গমনের এই যে বিভিন্ন ধারাগুলো রয়েছে, ইংরেজ কর্মচারীরা ব্যক্তিগত বাণিজ্যের মাধ্যমেও বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে অর্থ ইংল্যান্ডে পাচার করেছে। ইংরেজ যারা কর্তৃপক্ষ তারা বিভিন্ন ঘুষ, উৎকোষ, উপঢৌকন বাবদ বিভিন্ন টাকা তারা লুট করেছে, সেটা এখানে উল্লেখ করতে হবে। কোম্পানির যাবতীয় প্রশাসনিক ব্যয়, যুদ্ধের ব্যয়, ইংল্যান্ডে ভারতীয় অফিসের ব্যয়, কোম্পানির মানে যারা শেয়ার হোল্ডার তাদের লাভ্যাংশ, যাবতীয় খরচাপাতি কিন্তু তোলা হতো এই বাংলাদেশের রাজস্ব থেকে। ফলে বাংলাদেশের রাজস্বের একটা বিরাট অংশ বিদেশে চলে যায়। কিন্তু অনেক ইংরেজ ঐতিহাসিক আবার এই বিষয়টা সমালোচনা করেছেন। তারা বলছেন যে সম্পদের নির্গমন আদৌ হয়নি। ইংল্যান্ড থেকে প্রচুর মালপত্র এদেশে আমদানি করা হয়েছিল, এর ভিতর দিয়ে চিনি শিল্প, পাট শিল্প এগুলোর অগ্রগতি হয়, কর্মসংস্থান বৃদ্ধি পায়, যার সুফল পেয়েছিল বাংলাদেশ। আবার অনেক ইংরেজ বলছেন যে মুঘল যুগে বাংলাদেশে যে মুঘল সুবাদার, মুঘল যে দেওয়ান ছিলেন, তারা কিন্তু বাংলার একটা রাজস্বের একটা বিরাট অংশ দিল্লিতে পাঠাতেন এবং সেই অর্থের কোনো সুফল কিন্তু বাঙালিরা পেতেন না। ফলে এই যে অর্থ বাংলাদেশ থেকে চলে যাওয়া, এটা আগেও ছিল মুঘল যুগে, ইংরেজদের সময়ও সেটা হয় এবং ইংরেজরা এদেশে শান্তি শৃঙ্খলা স্থাপন করে, তার বিনিময়ে তারা একটা অর্থের একটা অংশ কিন্তু তারা নিজেদের দেশে নিয়ে গেছে, এতে দোষের কিছু নেই, এমনভাবে ব্যাখ্যা করেছেন ইংরেজ ঐতিহাসিকরা। তো যাই হোক, এই সম্পদের নির্গমনের 20 নম্বর 1000 ওয়ার্ডের অ্যান্সার আমি অন স্ক্রিনে তুলে ধরছি, সেই জায়গা থেকে তোমরা নোটসটা নোট ডাউন করবে। সম্পদের বহির্গমন, মার্কস 20। পলাশী যুদ্ধের পর রাজনৈতিক ও আর্থিক কারণে সমগ্র অষ্টাদশ শতক ধরে বাংলা থেকে বিপুল পরিমাণ অর্থ সম্পদ জলস্রোতের মতো ইংল্যান্ডে চলে যায় এবং বিনিময়ে ভারত কোনো উপযুক্ত সুযোগ সুবিধা পায়নি। ঐতিহাসিক ও পণ্ডিত এই ঘটনাকে আর্থিক নিষ্ক্রমণ, আর্থিক নির্গমন বা সম্পদের বহির্গমন বা ইকোনমিক ড্রেন বলে অভিহিত করেছেন। ব্রুকস অ্যাডামস নামে জনৈক গবেষক এই ঘটনাকে পলাশী লুণ্ঠন বা পলাশী প্লান্ডার বলে অভিহিত করেছেন। এরপর থেকে পলাশী লুণ্ঠন কথাটি চালু হয়ে গেছে। অর্থনীতিবিদ অম্লান দত্ত ইকোনমিক ড্রেন কথাটি বাংলা করেছেন অপহার। সমকালীন ইংরেজ শাসকদের মধ্যে ভেরেলেস্ট, ফিলিপ ফ্রান্সিস, ওয়ারেন হেস্টিংস, জন শোর, জেমস গ্রান্ট এবং বিশিষ্ট ইংরেজ রাজনীতিবিদ এডমন্ড বার্কো পলাশী লুণ্ঠন বা আর্থিক নিষ্ক্রমণের কথা স্বীকার করেছেন। এই আর্থিক নিষ্ক্রমণ হয়েছিল মোটামুটি দুটি ধারায়। প্রথমত বেসরকারিভাবে কোম্পানির কর্মচারী, ইংরেজ বণিক প্রভৃতির দ্বারা বাংলার সম্পদ লুণ্ঠন এবং তা ইংল্যান্ডে পাঠানোর ফলে সম্পদের নির্গমন। দ্বিতীয়ত কোম্পানির বাণিজ্য, আর্থিক ও রাজস্ব নীতির ফলে বাংলার সম্পদের নির্গমন। প্যারা করে 1757 খ্রিস্টাব্দে পলাশীর যুদ্ধ জয়ের পর থেকে 1765 খ্রিস্টাব্দে দেওয়ানি লাভ পর্যন্ত কোম্পানির কর্তৃপক্ষ এবং কর্মচারীরা উৎকোচ, উপঢৌকন, নজরানা ও অন্যান্য সূত্রে প্রচুর অর্থ উপার্জন করে ওই অর্থ দেশে পাঠায়। এই অর্থের পরিমাণ ছিল প্রায় 50 কোটি টাকা। ক্লাইভ ছিলেন এই লুণ্ঠনের পথপ্রদর্শক। এন.কে. সিনহা ইকোনমিক হিস্ট্রি অফ বেঙ্গল গ্রন্থে বলেন যে টাকার নেশায় উন্মত্ত হয়ে ক্লাইভ বলেছিলেন, টাকা শুধু টাকা, নষ্ট করার মতো সময় একদম নেই। পলাশী যুদ্ধের পর মির্জাফর সিংহাসনে বসে কোম্পানির কর্মচারীদের বিপুল অর্থ দিতে বাধ্য হন। এর পরিমাণ ছিল 1.5 কোটি টাকা। ক্লাইভ ব্যক্তিগতভাবে একাই পান প্রায় 27 লক্ষ টাকা এবং বার্ষিক 30,000 পাউন্ড আয়ের একটি জায়গির। মীর কাসিমকে সিংহাসনে বসিয়ে গভর্নর ভ্যান্সিটার্ট ও কলকাতা কাউন্সিলের অন্যান্য সদস্যরা পান 37,78,000 টাকা। 1765 খ্রিস্টাব্দে মির্জাফরের মৃত্যুর পর তার পুত্র নজম উদ্দৌলাকে সিংহাসনে বসিয়ে কোম্পানির কয়েকজন উচ্চপদস্থ কর্মচারী 62,50,000 টাকা লাভ করেন। রেজা খান নায়েব নাজিম পদ লাভের জন্য কোম্পানির পদস্থ কর্মচারীদের 4,76,000 টাকা দেন। এক কথায় বাংলায় তখন ঢালাও লুণ্ঠন চলতে থাকে। ঐতিহাসিক পার্সিভাল স্পিয়ার পলাশী পরবর্তী এই যুগকে প্রকাশ্য
ও নির্লজ্জ লুণ্ঠনের যুগ বলে অভিহিত করেছেন। ঐতিহাসিক টমসন ও গ্যারাট বাংলাকে একটি টাকার গাছ বা প্যাগোডা ট্রি বলে অভিহিত করেছেন, যা নাড়া দিয়ে টাকা কুড়োনো যায়। বলা বাহুল্য, এই লুণ্ঠন নীতি বাংলাতে শুরু হলেও ভারতের অন্যান্য অঞ্চল থেকেও অনুরূপ পদ্ধতিতে টাকা সংগ্রহ করে ইংল্যান্ডে পাঠানো হতো। প্যারা করে 1757 থেকে 1771 খ্রিস্টাব্দের মধ্যে কোম্পানির কর্মচারীরা ব্যক্তিগত অবৈধ বাণিজ্যের মাধ্যমে প্রচুর উপার্জন করে এবং তা ইংল্যান্ডে পাঠায়। ডক্টর নরেন্দ্র কৃষ্ণ সিংহ বলেন যে উৎকোষ বা নজরানা অপেক্ষা কোম্পানির কর্মচারীদের ব্যক্তিগত বাণিজ্য থেকে প্রাপ্ত আয় অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল। ক্লাইভ জনস্টন সিনিয়র, লিসেস্টার, সাইকস প্রমুখ কপর্দকহীন অবস্থায় ভারতে এসে দেশে ফিরেছিলেন লক্ষ লক্ষ টাকা নিয়ে। সাইকস, ভ্রেলেস্ট, বারওয়েল প্রমুখ কর্মচারীরা কয়েকটি অত্যাবশ্যক পণ্যের ব্যবসা করে প্রচুর অর্থ আয় করেন। বারওয়েল নিজেই স্বীকার করেন যে বাংলাদেশে অবস্থানকালে তিনি প্রায় 80 লক্ষ টাকা আয় করেন। মুর্শিদাবাদের ব্রিটিশ রেসিডেন্ট সাইকস 2 বছরের মধ্যেই রোজগার করেন প্রায় 13 লক্ষ টাকা। এইসব কর্মচারীরা অবৈধভাবে প্রচুর অর্থ উপার্জন করে ইংল্যান্ডে ফিরে গিয়ে রাজার মতো জীবনযাপন করত এবং নিজেদের তারা ভারতীয় নবাব বা ইন্ডিয়ান নবাব বলে অভিহিত করত। প্যারা করে দেখো, বিভিন্ন প্রকার গোপন ও অবৈধ চুক্তি এবং ঠিকাদারির মাধ্যমে কোম্পানির কর্মচারীরা প্রচুর আয় করত। এ ব্যাপারে গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস ছিলেন তুলনাহীন। তিনি স্বনামে বেনামে বহু কন্ট্রাক্ট নিয়েছিলেন। চার্লস গ্রান্ট, চার্লস ব্রান্ট, চার্লস ক্রাফট, জন সুলিভ্যান, জন বেলি প্রমুখ হেস্টিংসের প্রিয় পাত্ররাও পিছিয়ে ছিলেন না। তারা সাঁকো তৈরি, বাঁধ নির্মাণ, সেনাবাহিনীর পোশাক ও মাংস সরবরাহ প্রভৃতি বিভিন্ন বিষয়ের কন্ট্রাক্ট নিয়ে প্রচুর টাকা রোজগার করেন। কার্ল মার্কস লিখেছেন যে অ্যালকেমিস্টদের যারা কৃত্রিম সোনা তৈরি করতে পারে তাদের চেয়েও ধূর্ত এই প্রিয় পাত্ররা শূন্য থেকে সোনা তৈরি করত। বোর্ড অফ ট্রেড এর সদস্যরাও নানা দুর্নীতির মাধ্যমে অর্থ রোজগার করতেন। কোম্পানির মাল কেনার সময় তারা গরিব চাষি, তাঁতি ও দেশীয় বণিকদের কাছ থেকে বলপূর্বক কমিশন আদায় করতেন। প্যারা করে কোম্পানির কর্তৃপক্ষ ইংল্যান্ডের কিছু স্বাধীন বণিক, যাদের বলা হয় ফ্রি মার্চেন্ট, কে এদেশে বাণিজ্যের অনুমতি দেয়। এইসব লোভী দুর্নীতিপরায়ণ স্বাধীন ব্যবসায়ীরা বাংলার চাষি, তাঁতি ও বণিকদের উপর জুলুম করে ভয় দেখিয়ে তাদের উৎপাদিত পণ্যাদি কম দামে বিক্রি করতে বাধ্য করত। ইংরেজ বণিকরা আবার এই মাল বেশি দামে বিক্রি করে প্রচুর মুনাফা লুটত। প্যারা করে ক্লাইভ হেস্টিংস এবং কোম্পানির উচ্চপদস্থ কর্মচারীরা হিরে, জহরত ও অন্যান্য মূল্যবান পাথর কিনে তা ইংল্যান্ডে পাঠাতো এবং ইংল্যান্ডে সেগুলি বিক্রি করে নগদ অর্থে পরিণত করা হতো। কোম্পানির কর্মচারীরা বিল অফ এক্সচেঞ্জ মারফত এই টাকা স্বদেশে পাঠাতো। ফরাসি, ওলন্দাজ, দিনেমার প্রভৃতি ইউরোপীয় কোম্পানিগুলি বাণিজ্যের জন্য এদেশে যে মালপত্র কিনত তার টাকা দিত ইংরেজ কর্মচারীরা। এতে তাদের সুবিধাই হয়েছিল, কারণ মালপত্র কেনার জন্য তাদের আর দেশ থেকে সোনা রূপা আনতে হতো না। পরে এই কোম্পানিগুলি ইংল্যান্ডে সেই টাকা মিটিয়ে দিত। এতে বাংলা ক্ষতিগ্রস্ত হচ্ছিল দুভাবে। একদিকে দেশের সম্পদ বাইরে চলে যাচ্ছিল, আবার অন্যদিকে বিদেশি বণিকরা মালপত্র কিনবার জন্য পূর্বে যে সোনা রূপা আনতো তা বন্ধ হয়ে যায়। কলকাতা ও বোম্বাই ছাড়াও এশিয়ার বিভিন্ন ব্রিটিশ বাণিজ্য কেন্দ্র যথা জেদ্দা, এলেপ্পো, বসরা, কায়রো মারফত এই অর্থ স্বদেশে প্রেরিত হতো। 1780 খ্রিস্টাব্দের পর ইংরেজ বণিকরা নিজেদের বাণিজ্য সংস্থা বা এজেন্সি হাউস গড়ে তোলে। এই এজেন্সি হাউসগুলি বণিকদের টাকা স্বদেশে পাঠাবার দায়িত্বভার গ্রহণ করে। ইংরেজ কোম্পানির অনুসৃত নীতিও নানাভাবে সম্পদের নির্গমন ঘটাতো। পলাশির যুদ্ধের পূর্বে কোম্পানির ভারত থেকে বিভিন্ন দ্রব্যাদি ক্রয় করে তা ইউরোপের বাজারে বিক্রি করত। এই কেনাকাটাকে বলা হতো ইনভেস্টমেন্ট, যা পলাশি যুদ্ধের পর অবস্থার পরিবর্তন ঘটে এবং নবাব তৈরির ব্যবসা, দেওয়ানি লাভ প্রভৃতির মাধ্যমে কোম্পানির হাতে প্রচুর অর্থ আসে। কোম্পানির এই অর্থই বাংলার বাণিজ্যে বিনিয়োগ করতে থাকে। ইনভেস্টমেন্টের জন্য স্বদেশ থেকে আর সোনা রূপা আমদানির প্রয়োজন থাকে না। জেমস গ্রান্টের মতে বছরে এই বিনিয়োগের পরিমাণ ছিল 1,80,00,000 টাকা। এইভাবে বাণিজ্যিক লগ্নি মারফত বাংলার টাকা বাইরে চলে যেতে থাকে। ইউরোপের বাজারে চীনের সবুজ চা ও সাদা রেশমের ব্যাপক চাহিদা থাকায় কোম্পানি বাণিজ্যের উদ্দেশ্যে বাংলার সোনার উপর চীনে পাঠাতে থাকে। 1760-এর এর পরিমাণ ছিল বার্ষিক 24 লক্ষ টাকা। পরে বাংলা থেকে আফিম রপ্তানি করে চীনা বাণিজ্যের মূলধন সংগ্রহ করা হতো। কোম্পানির অংশীদারদের ডিভিডেন্ড এবং ব্রিটিশ সরকারের প্রাপ্য বাবদ কোম্পানি বাংলার রাজস্বের একটি বিরাট অংশ ইংল্যান্ডে পাঠাতো। ডক্টর যোগেশ চন্দ্র সিংহ বলেন যে 1766 থেকে 80-র মধ্যে এই বাবদ বাংলা থেকে প্রায় 1 কোটি পাউন্ড ইংল্যান্ডে পাঠানো হয়। বোম্বাই ও মাদ্রাস প্রেসিডেন্সির প্রশাসনিক ব্যয় এবং ইনভেস্টমেন্ট বাবদ
খর বাংলার রাজস্ব থেকে ডক্টর অমলেশ ত্রিপাঠীর মতে 1765 খ্রিস্টাব্দ থেকে প্রতি বছর এই বাবদ গড়ে 25 থেকে 30 লক্ষ টাকা বাংলা থেকে পাঠানো হতো। কোম্পানির রাজ্য বিস্তারের জন্য যুদ্ধ খাতে যে বিপুল ব্যয় হয় তার বিরাট অংশ যেত বাংলার রাজস্ব থেকে। এছাড়া ভারতের মাথা ভারী প্রশাসনিক কাঠামো, ইংরেজ কর্মচারীদের মোটা বেতন, ইংল্যান্ডের ইন্ডিয়া অফিসের খরচ সবই মেটানো হতো বাংলার রাজস্ব থেকে। প্যারা করে এইভাবে ভারত থেকে ঠিক কী পরিমাণ অর্থ বা সম্পদ ইংল্যান্ডে গেছে তার পরিমাণ হিসাব করা সম্ভব নয়। এ ব্যাপারে নানা পণ্ডিত নানা ধরনের হিসাব দিয়েছেন। যোগেশ চন্দ্র সিংহ বলেন 1757 থেকে 80 কাল পর্বে ভারত থেকে ইংল্যান্ডে যায় 38 কোটি 4 লক্ষ পাউন্ড। স্যার P.J. গ্রিফিথের মতে 1780 থেকে 1813 মধ্যে এই নির্গমনের পরিমাণ ছিল 30 কোটি পাউন্ড। হোল্ডেন ফার্বারের হিসাব অনুযায়ী 1783 থেকে 93 মধ্যে এর পরিমাণ ছিল 18 লক্ষ পাউন্ড। অধ্যাপক P.J. মার্শাল এ ব্যাপারে মোটামুটি হিসাব দেওয়া সম্ভব না হলেও একথা ঠিক যে এ সময় বাংলা তথা ভারত থেকে বিপুল পরিমাণ সম্পদের নির্গমন হয়েছিল। মেজর উইনগেট নামে জনৈক ইংরেজ দুঃখ করে বলেন যে ভারত থেকে যে পরিমাণ টাকা ইংল্যান্ডে পাঠানো হয় তার কিছুই ভারতে খরচ করা হয় না। 1840 খ্রিস্টাব্দের সিলেক্ট কমিটির সভাপতি লর্ড এলেনবরা, যিনি ভারতের গভর্নর জেনারেল হয়েছিলেন, বলেন যে ভারত থেকে প্রতি বছর 20 থেকে 30 লক্ষ পাউন্ড ব্রিটেনে আসে, কিন্তু বিনিময়ে ভারতকে কিছু সামরিক সরঞ্জাম ভিন্ন অন্য কিছু দেওয়া হয় না। মাদ্রাজের রাজস্ব বোর্ডের সচিব জন সুলিভান বলেন যে আমাদের শাসন ব্যবস্থা অনেকটা স্পঞ্জের মতো। গঙ্গা তীরবর্তী দেশ থেকে এই স্পঞ্জধর্মী শাসন যা কিছু সম্পদ সব শুষে নেয় এবং টেমস তীরবর্তী দেশে এনে তা নিংড়ে দেয়। দাদাভাই নৌরুজি ও রমেশচন্দ্র দত্তের রচনায় এ সম্পর্কে বিস্তৃত আলোচনা আছে। প্যারা করে বাংলার সম্পদের সত্যই নির্গমন হয়েছিল কিনা এ নিয়ে ইংরেজ ঐতিহাসিকরা বিতর্ক তুলেছেন। স্যার জন স্ট্রাচি বলেন যে ভারতের শান্তি শৃঙ্খলা প্রবর্তনের মূল্য হিসেবে ভারতের অর্থ ইংল্যান্ডে গেছে। স্যার থিওডোর মরিসন তার ইকোনমিক ট্রান্সিশন ইন ইন্ডিয়া গ্রন্থে বলেন যে বাংলা থেকে রপ্তানি বৃদ্ধির ফলে রেশম, তাঁত ও চিনি শিল্পের প্রসার ঘটে, জাহাজে মাল চলাচল বৃদ্ধি পায় এবং এসবের ফল হিসেবে দেশে কর্মসংস্থান বৃদ্ধি পায়। সুতরাং এই রপ্তানির ফলে ভারতের মঙ্গলই হয়েছে। তবে জেমস স্টুয়ার্ট বলেন যে রপ্তানির ফলে বাংলা ধনশালী হয়নি। P.J. মার্শাল বলেন যে বাংলা থেকে যদি সত্যই সম্পদে নির্গমন হয়ে থাকে তবে তা এক তরফা হয়নি, বিনিময়ে বাংলাও নানাভাবে উপকৃত হয়। মার্শাল, গ্রান্ট প্রমুখ বলেন যে নির্গমন কথাটি আদৌ যুক্ত নয়, কারণ মুঘল আমলেও বাংলার সুবাদার ও দেওয়ানরা রাজস্ব হিসাবে প্রচুর অর্থ দিল্লিতে পাঠাতেন। ভারতীয় পণ্ডিতরাও অবশ্যই এইসব যুক্তি মানেন না। প্যারা করে শেষ প্যারা দেখো, জাতীয়তাবাদী ঐতিহাসিকদের মতে সম্পদের নির্গমন একটি বাস্তব ঘটনা এবং ভারতের দারিদ্র্যের কারণই হলো ইংরেজ শাসনের ফলে ভারতীয় সম্পদের নির্গমন। রমেশচন্দ্র দত্ত বলেন যে পৃথিবীর কোনো দেশে সম্পদ নির্গমনের এত নক্কারজনক উদাহরণ আর দেখা যায় না। স্যার জন শোর বলেন যে ভারতের সুখ শান্তির দিন শেষ হয়ে গেছে, ভারতীয় সম্পদের এক বিশাল অংশ বাইরে চলে গেছে। অপশাসনের হীন অবস্থায় ভারতের সমস্ত শক্তিকে পঙ্গু করে রাখা হয়েছে। তো এই ছিল সম্পদের বহির্গমনের উপর 20 নম্বরের কোশ্চেন অ্যান্সার। এটি সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও। দেখা হচ্ছে অন্য ভিডিওতে।